আসসালামু আলাইকুম। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। জামায়াত ইসলাম এবং শিবিরকে নিয়ে তার ফেসবুকের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিবির এবং জামায়াত ইসলামের নেতাকর্মী এবং অনুসারীরা। আসলে আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জামায়াত ইসলাম এবং শিবির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চ ছিল, সেই মঞ্চে সংঘবদ্ধ হয়েই গত জুলাইতে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সকল নেতারা। অনেকে পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ধারণা করা হচ্ছিল যে অনেকে সমালোচনা করে বলে, অন্যও যে বিতর্কের খাতিরেও বলে যে সবাই এরা আসলে শিবির, এনসিপি শিবিরেরই অংশ। কিন্তু মাহফুজ আলমের এই পোস্ট এবং মাহফুজ আলমের এই মন্তব্য এবং এই বক্তব্য কিন্তু আপনাদের সেই গুজব বা সেই সমালোচনার জায়গাটিতে আমি মনে করি যে কিছুটা হলেও এখন আপনার বিশ্বাস নড়ে যাবে যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা শিবিরের বি কোনো টিম নয়, বা তারা সবাই শিবির নয়। তাদের মধ্যে অন্য আদর্শের বা অন্য বিশ্বাসের বা অন্য ফিলোসফির শিক্ষার্থী বা আন্দোলনকারী ছিল। আপনার এই মাহফুজ আলমের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস সেই বার্তাই দিচ্ছে যে আসলে শিবিরের সঙ্গে তার এই যে দ্বিমতের জায়গাটা, তাতে মনে হচ্ছে যে এই আলোচনা সমালোচনা আরও কিছুদিন চলবে। আমরা মাহফুজ আলম আসলে তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন আমরা সেটুকু দেখে তারপরে পুনরায় আলোচনায় ফিরি। গত 10 মে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটার দিয়েই মূলত আলোচনা বা সব আলোচনাটা শুরু হয়েছে। তিনি তার 10 মে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন যে 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাইজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। আজ তিনি এটি আপনি 10 মে এই পোস্টটি তিনি দিয়েছিলেন। আজকের যে পোস্টটি তিনি দিয়ে 3 মিনিট পর ডিলিট করে দিয়েছেন, সেখানে তার যে বক্তব্য দেখে মনে হয়েছে যে গতকালের পোস্টের পর কোনো একটি পক্ষ হয়তো তার সমালোচনা করেছিল তীব্র, তার পরিবার নিয়ে কথা বলেছে বা তার পরিবার নিয়ে মন্তব্য করেছে। সেই প্রতিক্রিয়া দেখাতে তিনি ফেসবুকে আজকের পোস্টটি দিয়েছেন। অর্থাৎ গতকালকের তিনি যে পোস্টটি দিয়েছিলেন, সেই পোস্টের নিয়ে জামায়াত এবং শিবির ফেসবুক কাউন্টার বা ফেসবুকে কাউন্টার একাধিক বক্তব্য দিয়েছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা বা অনুসারীরা তারা মাহফুজ আলমকে আক্রমণ করেছেন। এখন ধারণা করা হচ্ছে যে মাহফুজ আলমের নিজের পরিবার, আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়ি বা শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনকে ধরে কেউ কটাক্ষ করে বা তাচ্ছিল্য করে কেউ কোনো মন্তব্য করেছিল কিনা বা আক্রমণ করেছিল কিনা, তারই ধারাবাহিকতায় প্রতিক্রিয়া দেখিয়ে আজকের মাহফুজ আলম এই পোস্ট দিয়েছেন। ধারণা করা হচ্ছে যে অর্থাৎ গতকালকের যে পোস্টটি দিয়েছিলেন, সেই পোস্টটি নিয়েও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শেয়ার হয়েছে, সেটার স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়েছে। এর প্রতিকে তিনি আজ এমন পোস্ট দেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টা এমন পোস্ট কেউ স্বাভাবিক নেননি। তবে মাহফুজ আলম যে পোস্টটি দিয়েছিলেন সেটি যথেষ্ট আক্রমণাত্মক ছিল ভাষা।
এবং সেটিকে কেউ স্বাভাবিকভাবে নেয়নি। ওই ফেসবুকেই দেখা গেছে যে অনেকেই তীব্র আক্রমণ করেছেন। যেমন দু একজনের বক্তব্য আলোচনা করলে দেখা যাবে যে বিভিন্নজন ক্যাপশন দিয়ে সেই পোস্ট শেয়ার করেছেন, যার মধ্যে অধিকাংশ নেতিবাচক। যেমন হাবিবুল্লাহ মিসবা নামের একজন ফেসবুক ব্যবহারকারী উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, মাহফুজ আলমের মনে যদি এরকমের ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিশোধের আগুন থাকে তাহলে তো তাকে নেতা বা উপদেষ্টা মানাটা একটু কঠিনই হয়ে গেল। যদিও মাহফুজ আলম পোস্ট ডিলিট দিয়েছেন, কিন্তু পোস্ট ডিলিট করলে তা মন ডিলিট হয়ে যায় না। মাহফুজ আলম কি এই বিষয়ে ক্ষমা চাইবেন? পোস্ট ডিলিট করা মানে কিন্তু ক্ষমা চাওয়া না। আসলে মাহফুজ আলম তার দ্বিতীয় স্ট্যাটাসে কি লিখেছিলেন আমরা সেই বিষয়টা আরেকটু দেখে আসি। তিনি লিখেছিলেন যে, আমাকে নিয়ে নোংরামি করতেছ, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানারে খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে, আমৃত্যু ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিচ্ছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। মাহফুজ আলমের এই স্ট্যাটাসটি 3 থেকে 4 মিনিট তিনি তার ফেসবুকে রেখেছিলেন, পরবর্তীতে এটি ডিলিট করে দেন। আগেই বলেছিলাম যে আসলে এটি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, সচেতন নাগরিক এবং ফেসবুক ইউজাররা এবং ফেসবুক ব্যবহারকারীরা এবং ইউটিউব ব্যবহারকারীরা তারা একাধিকবার তার এই স্ট্যাটাস নিয়ে মন্তব্য করেছেন। সবুজ আলম ফিরোজ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন যে, উপদেষ্টা মাহফুজ আলমের এখনো ম্যাচুরিটি হয়নি। এমন নন ম্যাচুরিটি ব্যক্তি কিভাবে উপদেষ্টা হয় এবং এখনো টিকে থাকে বুঝে আসে না। একটা স্ট্যাটাস দিয়ে আবার 3 মিনিট পর ডিলিট দিয়ে দেয়া, সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাকা ব্যক্তি রাষ্ট্রের মন্ত্রী পদমর্যাদায় বসে থেকে কাজ করে কখন? যত এই যে আলোচনা সমালোচনা পাল্টা আক্রমণ, এটা আসলে থাকতেই পারে। মাহফুজ আলম 71-এর সময় বাংলাদেশের সঙ্গে যে বর্বরতা নিষ্ঠুরতা ঘটেছে, সেই নিষ্ঠুরতার জায়গা থেকে যে দল বা যে পার্টির বা যে ব্যক্তির যে দায় আছে সেই দায়টাকে নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই দায়ের জন্য জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তিনি তার প্রথম স্ট্যাটাসটি। তবে সেই জায়গাটিতেই তিনি তার মন্তব্য এবং দেখলাম যে ওই প্রথম যে স্ট্যাটাস সেটা খুবই নমনীয় ছিল এবং সেখানে তিনি তার যুক্তি এবং তর্ক উপস্থাপন করেই পুরো স্ট্যাটাসটা দিয়েছেন। কিন্তু তার পরবর্তীতে তাকে এই স্ট্যাটাস দেওয়ার পর তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তিনি আসলে আর তার আবেগ বা রাগ ক্ষোভ এই সমালোচনা দেখে হয়তো সামলাতে পারেননি, সেজন্য তার দ্বিতীয় স্ট্যাটাসটি দিয়েছিলেন। যে বিতর্ক পাল্টা তর্ক হতেই পারে, তবে সেটা অবশ্যই শালীন এবং সমালোচনা যেন গঠনমূলক হয়। এই ধরনের আক্রমণাত্মক হলে তাতে হচ্ছে যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা আমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে বা এই ছাত্ররা বা এই নেতারা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই নতুন রাজনীতির বন্দোবস্তে আসলে এইভাবে আক্রমণ বিকৃতভাবে মন্তব্য করা বা সেই পুরনো কালচার দেখে নেওয়া, হুমকি দেওয়া, সেগুলো থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটি স্ট্যাটাসকে ঘিরেই যদি এত কিছু হয়ে যায়, তাহলে এর চেয়ে যদি আরেকজন মানুষ বেশি প্রতিক্রিয়া দেখায়, তার জবাবে জামাত বা শিবির কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেটিও একটি বিষয়। যে আসলে সবাই সহনশীল আচরণ বা সহনশীল রাজনীতি পরিচর্যা বা চর্চার মধ্যে থাকা উচিত, তাহলে দেশ এবং রাষ্ট্রের মঙ্গল, সেই আশা রেখে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।